আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। 4 দিনের সফরে চীনে গেলেন প্রধানমন্ত্রী। মধ্যরাতে অসুস্থ হয়ে হাসপাতালে খালেদা জিয়া। আজও চলছে কোটা বিরোধী শিক্ষার্থীদের বাংলা ব্লকেড। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, 341টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পানিবন্দী 2 লাখ মানুষ। মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে পিস্তল সহ 2 যুবক আটক। নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে 5 তরুণের মৃত্যু। মামলা বাতিল চেয়ে হাইকোর্টে ডক্টর ইউনূসের আবেদন। দুবাইয়ে গাড়ি বিস্ফোরণে 5 বাংলাদেশি নিহত। বর্তমানের কোর্টে বিচার চলে নোটে, ইউটিউব থেকে সরাতে নির্দেশ। নাক গান গলার ডাক্তার করলেন সিজার। মিয়ানমারে থেকে আসা বিকট শব্দ আতঙ্ক ছড়াচ্ছে টেকনাফে। কোটা সংস্কার দাবি, ছবিতে আন্দোলনকারীদের হত্যার হুমকি দিলেন ছাত্রলীগ কর্মী। এবং ফ্রান্সের নির্বাচনে বামপন্থীদের জয়, হচ্ছে ঝুলন্ত পার্লামেন্ট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীনের রাজধানী বেইজিং এর উদ্দেশ্যে 4 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সোমবার সকাল 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি বেইজিং সময় সন্ধ্যা 6টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে, খবর বাসসের। এই সফরে দুদেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ ভোর 5টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান। হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর 9 দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত 2 জুলাই বাসায় ফেরেন খালেদা জিয়া। গত 23 জুন সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এরপর তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। এ নিয়ে শঙ্কামুক্ত হওয়ায় তিনি বাড়িতে ফেরেন। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে আজও বাংলা ব্লকেড কর্মসূচি পালন করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে রোববারের মতো তীব্র যানজট সৃষ্টি হতে পারে। সোমবার বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মূল ব্লকেড আন্দোলন শুরু করা হবে। এছাড়া একই সময় সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে এই বাংলা ব্লকেড কর্মসূচি শুরু করবে শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি অনির্দিষ্টকাল বন্ধ থাকবে বলেও ঘোষণা করা হয়। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র চিলমারি পয়েন্টে 55 সেন্টিমিটার, দুধকুমার ও ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ব্রহ্মপুত্র দুধকুমার পাটেশ্বরী পয়েন্টে 29 সেন্টিমিটার ও ধরলা কুড়িগ্রাম ব্রিজ পয়েন্টে 2 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী ভুরুঙ্গামারী, ফুলবাড়ী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, উলিপুর, রাজারহাট, চিলমারি, রৌমারী, চর, রাজীবপুর এই 9 উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য মতে প্রায় 2 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জামালপুরের ইসলামপুরে ডাক বাংলোতে অবস্থানের সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে সাক্ষাৎ করতে এসে খেলনা পিস্তল সহ 2 যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাত 10টার দিকে ডাক বাংলোতে তাদের আটক করা হয়। ডাক বাংলোয় থাকা দলীয় নেতাকর্মীরা তাদের পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক 2 যুবক জেলার মেলান্দাহ উপজেলার বাসিন্দা হলেও এখন পর্যন্ত তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। সহকারী পুলিশ সুপার অভিজিৎ রায় এ ঘটনায় 2 জনকে আটকের কথা স্বীকার করে বলেন, তাদের কাছে উদ্ধার করা বস্তুটি পিস্তলের মতো গ্যাস লাইট। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে ৫ তরুণের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৫:৩০টার দিকে উপজেলার মেথিকান্দা রেল স্টেশন সংলগ্ন কমলপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রেল লাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশগুলো উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত ৫ তরুণের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। রেলওয়ে পুলিশের ধারণা, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনের ছাদ থেকে পড়ে ৫ তরুণ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। অর্থ আত্মসাতের অভিযোগের মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এ আবেদন করেন। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, আগামীকাল মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির উপর শুনানি হবে। গত ১২ জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আগামী ১৫ জুলাই এ বিষয়ে সাক্ষ্য গ্রহণের তারিখ রাখা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। সংযুক্ত আরব আমিরাতে গাড়ি বিস্ফোরিত হয়ে ৫ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। তারা দুবাইয়ের আজমান প্রদেশে বসবাস করত। রোববার বাংলাদেশ সময় সকাল ১০:৩০টার দিকে কাজে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। নিহতরা ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। এর মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের মোহাম্মদ রানা, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ রাজু, ইবাদুল ইসলাম ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার হীরা মিয়া। নিহত রানার মা রোশনারা রৌশি ও নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ তৈয়বুর রহমান তরুণ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন, রোববার সকালে ওই ৫ জন একই গাড়িতে কর্মস্থলে যাওয়ার সময় গাড়িটি বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তারা সবাই একই জায়গায় কাজ করতেন বলেও জানান তারা। এবছর কুরবানি ঈদের সবচেয়ে আলোচিত গান হয়ে উঠেছে নানা নাতি। ভাইরাল হওয়া গানটির নানা ও নাতির দুটি চরিত্রের মাধ্যমে অনেক না বলা কথা বলেছেন গানটির লেখক ও গায়ক আলী হাসান। এতে সহশিল্পী হিসেবে নানার ভূমিকায় আছেন আরেক আলোচিত কবি ও অভিনেতা মার্জুক রাসেল। সেই গানটির একটি লাইন বর্তমানের কোর্টে বিচার চলে নোটে জানিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। লাইনটির কারণে আদালত অবমাননার অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে, যার ফলে গানটি ইউটিউব থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে হাইকোর্ট একটি রুলও জারি করেছেন। যশোর জেনারেল হাসপাতালের সামনে দেশ ক্লিনিকে ভুল অস্ত্রোপচারের অভিযোগ উঠেছে। রোগীর স্বজনদের অভিযোগ, ডাক্তার শাহিন রেজা নাক কান গলা বিভাগের চিকিৎসক হয়েও নিজেকে গাইনি চিকিৎসক পরিচয় দিয়ে দেশ ক্লিনিকে এক প্রসূতিকে সিজারিয়ান অপারেশন করেন এবং অপারেশনের সময় ওই রোগীর খাদ্য ও মূত্রনালী কেটে ফেলেন। ফলে ওই প্রসূতি এখন মৃত্যুশয্যায়। এ ঘটনায় রোববার সন্ধ্যায় ওই ক্লিনিকে রোগীর স্বজনরা গিয়ে ডাক্তার শাহিন রেজাকে অপারেশন কক্ষে আটকে রেখে বিচার দাবি করেন। এ সময় ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। টেকনাফের ওপারে মংডু ও তার আশেপাশের এলাকায় ব্যাপক ভারী অস্ত্রের বিকট শব্দে প্রকম্পিত হচ্ছে এপার। কেঁপে উঠছে হিল্লা, টেকনাফ সদর, সাবরাং ইউনিয়নের বিভিন্ন সীমান্ত। এতে আতঙ্কে রয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। রোববার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত থেমে থেমে টেকনাফ সীমান্তের বিভিন্ন অংশে মিয়ানমারের ওপার থেকে গোলার বিকট শব্দ শোনা যায়। দমদমিয়া সীমান্তে এক বাসিন্দা আমানুল্লাহ রাত ২টার দিকে জানান, ওপারে প্রচুর গোলাগুলি হচ্ছে, বিকট শব্দে বাড়িঘর কেঁপে উঠছে, শব্দে ঘুম ভেঙে যাচ্ছে বলেও জানান তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের একজন সমন্বয়ককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকিপ্রাপ্ত এই সমন্বয়ক হলেন তালাত মাহমুদ রাফি। হুমকি দেওয়া অভিযুক্ত ব্যক্তি হলেন হৃদয় আহমেদ রিজভী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিএফসি গ্রুপের কর্মী। সাংবাদিকদের পাঠানো এক অডিও বার্তা ও ফেসবুকে ভিডিও বার্তায় হুমকির ব্যাপারে তালাত মাহমুদ রাফি জানান, আন্দোলনের সমন্বয়ক হিসেবে কাজ করার কারণে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন তারা। রোববার রাত 10:30টায় তার পরিবারের কাছে ফোন দিয়ে একজন ব্যক্তি নাম প্রকাশ না করে তাকে হত্যার হুমকি দেয়। আন্দোলন থেকে সরে না আসলে তাকে হত্যার পর লাশ গুম করে ফেলা বা অ্যাম্বুলেন্সে করে লাশ পাঠানোর হুমকি দেয় তার পরিবারকে। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে বামপন্থী জোট নিউ ফ্রন্ট পপুলার সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছে। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়,
ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে উগ্র ডানপন্থীরা এগিয়ে থাকলেও দ্বিতীয় দফায় তারা তা ধরে রাখতে পারেনি। এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বামপন্থী এনএফপি এগিয়ে রয়েছে। ফ্রান্সের সরকার গঠনের জন্য প্রয়োজন হয় 289টি আসন। নির্বাচনের প্রাথমিক ফল অনুযায়ী তিন পক্ষের কেউই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সেক্ষেত্রে বাম জোটকে সরকার গঠন করতে হলে অন্যদের সমর্থন নিতে হবে, যদিও তিন পক্ষের একসঙ্গে কাজ করারও নজির নেই। এই অবস্থায় ফ্রান্সে এখন ঝুলন্ত পার্লামেন্ট গঠনের সম্ভাবনাই বেশি। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।